ওকে, আচ্ছা। আমাদের নতুন একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ডিজিটাল সিস্টেম। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ডিজিটাল সিস্টেম। দেখেন, সাবজেক্ট কোড হচ্ছে 1 2 2 2 এবং 6। এই সাবজেক্টের অনেক মজার সাবজেক্ট, কারণ হচ্ছে এখানে অনেকগুলা টপিক আছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। হ্যাঁ, আপনার সি প্রোগ্রামিং, তারপর হচ্ছে এই যে এই সাবজেক্টটা একটু গাণিতিক, তো একটু বেশি করতে হয়, প্র্যাকটিস করতে হয়। দেখেন এইখানে ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক ধারণা, তারপরে সংখ্যা পদ্ধতি ও কূটসমূহ, লজিক গেট সমূহ, লজিক সার্কিট সমূহের সরলীকরণ, ডিজিটাল আইসিটি সমূহ এবং লজিক, তারপর হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট সমূহ। অধ্যায় 7 হচ্ছে এরিথমেটিক লজিক সার্কিট সমূহ। তারপরে অধ্যায় 7 হচ্ছে মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সার। অধ্যায় 9 হচ্ছে এনকোডার এবং ডিকোডার। আর সর্বশেষ অধ্যায় হচ্ছে অধ্যায় 10 সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট সমূহ। দেখেন এই সাবজেক্টটা, আচ্ছা কেউ জয়েন করছে মনে হয়। দেখেন এই সাবজেক্টটা অনেক বড় একটা সাবজেক্ট। এর আগে যে সাবজেক্টটা ক্লাস হয়েছিল সেটা হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি। ওখানে 5টা অধ্যায় শেষ করা হয়েছিল, এবং অধ্যায়গুলা ছোট ছোট ছিল। এবং এইখানে অধ্যায় হচ্ছে মোট হচ্ছে 10টি। তাহলে দেখেন কত সময় লাগে যাবে এই অধ্যায়টা শেষ করতে। এবং দেখেন প্রত্যেকটা অধ্যায় আপনার গাণিতিক লজিক, দেখেন এই যে এনকোডার ডিকোডার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়। তারপরে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার, এই যে এরিথমেটিক লজিক সার্কিট সমূহ, তারপরে সংখ্যা পদ্ধতি, লজিক গেট সমূহ, দেখছেন সবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই সাবজেক্টটা আপনার বেশি করে আপনার প্র্যাকটিস করতে হবে। দেখেন আমি থিওরিটিক্যাল বেশি পড়াবো না, এখানে যেহেতু ম্যাথ আছে, আমরা ম্যাথ নিয়ে বেশি আলোচনা করব, ম্যাথ প্র্যাকটিস করব বেশি। ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক ধারণা, প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ের মধ্যে আপনার দেখেন অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন। এখান থেকে বড় প্রশ্ন যেটা আপনাদের শিখতে হবে সেটা হচ্ছে যে ডিজিটাল সিগন্যাল লজিক লেভেলের ব্যাখ্যা। আচ্ছা, এটা তেমন একটা কমন নাই, বড় প্রশ্ন। আপনার সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এখানে। আমি উপর দিকে যাচ্ছি, দেখেন এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমূহ আছে যে ইলেকট্রনিক্স কি কি শাখায় বিভক্ত। আপনার 1 নম্বরে কোশ্চেন আছে। দেখেন এখানে 2টি প্রধান বিভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ইলেকট্রনিক্স। তাহলে আপনার এই প্রশ্নটা আপনারা পড়বেন যে ইলেকট্রনিক্স কি কি শাখায় বিভক্ত। তাহলে 2টি শাখায় বিভক্ত। একটা হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার অ্যানালগ ইলেকট্রনিক্স, আর একটা হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক্স। তারপরে আছে ডিজিটাল ইলেকট্রনিক্স কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ডিজিটাল ইলেকট্রনিক্স কাকে বলে বা ডিজিটাল ইলেকট্রনিক্স বলতে কি বোঝো। হ্যাঁ, তাহলে দেখেন ডিজিটাল ইলেকট্রনিক্স, দেখেন যে সংকেত বা প্রতীকের মাত্র 2টি নির্ধারিত স্তর থাকে। তাহলে একটা ডিজিটাল ইলেকট্রনিক্সের, হ্যাঁ, দুইটা নির্ধারিত স্তর থাকে। হ্যাঁ, প্রতীকের কোনো অজানা অবস্থা থাকে না। দেখেন ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে যে 2টা প্রতীক থাকে সেটা বা নির্ধারিত স্তর থাকে, এর কোনো অজানা অবস্থা থাকে না। যেটা থাকে সেটা অবশ্যই আগে থেকেই জানা থাকে, অজানা কোনো অবস্থা থাকে না। এবং যার স্তর দুটি সময়ের সাথে
ধাপে ধাপে পরিবর্তন হয় এবং ধাপসমূহের মান নির্দিষ্ট থাকে, তাকে ডিজিটাল ইলেকট্রনিক্স বলে। এখন ডিজিটাল ইলেকট্রনিক্স বলতে আমরা বুঝি যেটা সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে অবস্থার কোনো পরিবর্তন হতে থাকে। যেমন এক সময় থেকে অন্য একটা সময় যদি নির্ধারিত থাকে, সময়টা কি থাকে, নির্ধারিত থাকে। মানে কোনো ধাপসমূহকে নির্দিষ্টভাবে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি। আইডেন্টিফাই করা যায় এবং সময়ের সাথে অবস্থানের কি হয়, পরিবর্তন ঘটে, সেটাই হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। তারপর হচ্ছে ডিজিটাল সিগন্যাল বলতে কি বোঝো? সিগন্যাল, আমরা যখন কোনো একটা সিগন্যাল পাঠাই এক 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 মাধ্যম থেকে অন্য মাধ্যমে, হ্যাঁ, যেমন এখানে আছে যে ডিজিটাল সিগন্যাল বলতে কি বুঝো? ডিজিটাল সিগন্যাল বলতে বোঝায় যে সংকেত বা প্রতীকের মাত্র দুটি নির্ধারিত স্তর থাকে। এখানে একটা প্রতীক থাকে, এই প্রতীকের দুইটা নির্ধারিত কি থাকে, অবস্থা থাকে, স্তর থাকে, সেটাই হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তাহলে এইটা পড়বেন। তারপরে হচ্ছে ডিজিটাল সিগন্যালের প্রধান বৈশিষ্ট্যগুলা কি কি, এই যে এখানে দুইটা বৈশিষ্ট্য দেওয়া আছে, এটা আপনার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে। তারপরে হচ্ছে এই যে সিমোস বর্তনীর লজিক লেভেল ভোল্টেজের মান কত? এটার মান হচ্ছে যে সিমোস সার্কিটের পজিটিভ লজিক সিস্টেমের 0 ভোল্ট থেকে কি আছে এখানে 1.5 ভোল্ট পর্যন্ত। দেখেন, সিমোস সার্কিটের পজিটিভ লজিক সিস্টেম হচ্ছে 0 থেকে 1.5 ভোল্ট পর্যন্ত। এটা হচ্ছে লো লেভেল বা স্টেটস 0 এবং 0 থেকে 3.5 ভোল্ট, 3.5 ভোল্ট থেকে 15 ভোল্ট পর্যন্ত। এটা হচ্ছে হাই লেভেল। একটা হচ্ছে লো লেভেল, লো লেভেলের জন্য 0 থেকে 1.5, আবার হাই ভোল্টেজের জন্য আপনার থাকবে 3.5 ভোল্ট থেকে 15 ভোল্ট পর্যন্ত। সেটা হচ্ছে হাই লেভেল ইয়ের জন্য, স্টেটের জন্য। ওকে, এই যে আপনারা এই কোশ্চেনগুলা এখান থেকে সংক্ষিপ্ত কোশ্চেনগুলা পড়বেন। তেমন একটা এখানে এই যে একটা পার্থক্য আছে, দেখেন অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য কি, এটা আপনার বড় প্রশ্ন অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকে যে ডিজিটাল সিগন্যাল কি বা ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালের মধ্যে পার্থক্যগুলা আলোচনা করো বা পার্থক্যগুলা লিখো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দাগাই নেন, এটা পড়বেন। তারপর হচ্ছে ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্যসমূহ। এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, এই যে 6টা বৈশিষ্ট্য, এখান থেকে আপনারা 4 থেকে 5টা বৈশিষ্ট্যগুলা লিখে দিবেন আসলে। তারপর হচ্ছে এই যে অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য, এইটা যদি শিখেন তাহলে এখান থেকে আপনার সংজ্ঞাও কিন্তু শিখে ফেলতে পারতেছেন যে ডিজিটাল সিগন্যাল কি, অ্যানালগ সিগন্যাল কি, এই সংজ্ঞা দিয়ে তারপরে পার্থক্যগুলা লিখে দিবেন। ওকে, এখানে বেসিক্যালি বড় প্রশ্ন তেমন একটা আসে না, কম আসে। আপনার আসার মতো আসে যে ডিজিটাল এবং অ্যানালগ সিগন্যালের মধ্যে পার্থক্য অথবা ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্যসমূহ। আর এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা পড়বেন এখান থেকে। ওকে, তেমন এখানে আর কোনো প্রশ্ন নাই বললেই চলে। তাহলে কিন্তু আমাদের এখানে আরেকটা কোশ্চেন আছে যে ডিজিটাল সিগন্যালের সুবিধাগুলো লিখো। দেখেন, আমরা যে এর আগে দেখলাম যে ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্যসমূহ, ওই বৈশিষ্ট্যসমূহ এবং সুবিধাসমূহ কিন্তু একই। যদি পরীক্ষায় আসে যে বৈশিষ্ট্যসমূহ এবং সুবিধাসমূহ একই উত্তর, তাহলে এখান থেকে একটা শিখলেই কিন্তু আপনার আরেকটার জন্য কাজে লাগাইতে পারতেছেন। আর এখানে অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্যগুলা দেখে নেবেন। ওকে, এই ছিল প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলা ইম্পর্টেন্ট, এগুলা আমরা আপনাদেরকে বলে দিলাম।
এখন আমরা ম্যাথে ঢুকবো। আমরা কিছু ম্যাথ করব, কারণ হচ্ছে এই অধ্যায়ের ম্যাথ আসে। ওকে, আমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে সেটা হচ্ছে দেখেন, আহ, দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে সংখ্যা পদ্ধতি ও এরিথমেটিক কূটসমূহ। দেখেন, সংখ্যা পদ্ধতি ও এরিথমেটিক কূটসমূহ অধ্যায়ের নাম, নাম্বার সিস্টেম অ্যান্ড কোড। দেখেন, সংখ্যা পদ্ধতি ও সংখ্যা পদ্ধতির ভিত্তি, নাম্বার সিস্টেম অ্যান্ড বেস অফ নাম্বার সিস্টেম। তাহলে নাম্বার সিস্টেম কি, নাম্বার সিস্টেমের পদ্ধতিগুলা এখানে আছে। আমরা যদি একটু করি, দেখেন এখানে আছে নাম্বার সিস্টেম, হ্যাঁ, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, 1 মিনিট, আমি একটু, আচ্ছা, এখান থেকে আমরা যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি প্রকারভেদ। দেখেন, সংখ্যা পদ্ধতি হচ্ছে আহ, দুই ধরনের হয়ে থাকে। দেখেন, নাম্বার সিস্টেম, ইংরেজিতে বলে নাম্বার সিস্টেম, বাংলাতে বলে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখেন, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত হচ্ছে ওই যে আমরা যে রোমান সংখ্যাগুলা, তা এগুলা হচ্ছে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। এখানে আছে, দেখেন এই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ দিছে এখানে। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে আমরা যেটা আমরা গণনা করি, যেমন আমরা আহ, সবচেয়ে যে গণনাটা করি সেটা হচ্ছে ডেসিমালে গণনা করি। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ, 11 12, এই যে আমরা, এটা হচ্ছে ডেসিমাল পদ্ধতিতে আমরা গণনা করি, বা আমরা এটা ডেসিমাল পদ্ধতিটা আমরা এটা বুঝি। একটা হচ্ছে, তাহলে এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটা আমাদের বোধগম্যর মধ্যে থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যেটা আমাদের বোধগম্যর মধ্যে থাকে না, যে সাধারণ মানুষ যারা আহ, এর বাইরে আছে, তারা কিন্তু এটা বুঝতে পারে না। যেমন হচ্ছে এর কিছু সাংকেতিক চিহ্ন থাকে, যে চিহ্নটা শুধুমাত্র যারা এটা নিয়ে রিসার্চ করে, হ্যাঁ, তারাই বুঝতে পারে। কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি আপামর জনসাধারণ সবাই এটা বোধগম্য বা এটা বুঝতে পারে, পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে উদাহরণ দিয়ে বুঝাই দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলা হচ্ছে এই যে আমরা যে 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলা ব্যবহার করি, এটা হচ্ছে মূলত ডেসিমাল সংখ্যা, সেটা আমাদের বোধগম্যের মধ্যে, সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখান থেকে আমরা সংখ্যা পদ্ধতিগুলা জেনে নিলাম। তারপরে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আরো কিছু সংখ্যা পদ্ধতি যোগ আছে। যেমন হচ্ছে এখানে দেখেন, এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। দেখেন, এখানে 4টা ক্যাটাগরি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইনারি সংখ্যা পদ্ধতি, তারপরে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সমূহ। আর আপনাদের এই বইতে এটা আমি এটা নোট করছি, হ্যাঁ, এটা আমার মতো করে নোট করছি, আর এটা আপনাদের বইয়েতে দেওয়া আছে। দেখেন, এখানে আপনার সংখ্যা পদ্ধতিগুলা এখানে আলোচনা করেছে, যেখানে হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, মানে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, ডেসিমাল সংখ্যা পদ্ধতির এর কয়টা আছে, ডিজিট আছে, 10টি ডিজিট আছে, হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত। আর এর বেস হচ্ছে আপনার 10। ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। আর এখানে বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে যে 0 এবং 1, যেটা কম্পিউটারের ভাষা। কম্পিউটারে 0 এবং 1 ছাড়া অন্য কোনো ভাষা কম্পিউটার বুঝে না, হ্যাঁ।
তাহলে কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি বুঝে, বা বাইনারি সিস্টেমে কম্পিউটার কি হয়, কম্পিউটারে বাসা। এখন বাইনারি সিস্টেমের ডিজিট হচ্ছে 0 এবং 1। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, 0 এবং 1, এই দুইটা। তারপরে পাশাপাশি অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে হচ্ছে যে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে এখানে মোট 8টি ডিজিট রয়েছে। তাহলে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি ডিজিট রয়েছে। এটাকে আমরা অক্টাল নাম্বার সিস্টেম বলে থাকি। তাহলে যদি নাম্বার সিস্টেমের আহ, পদ্ধতির বর্ণনাগুলো আসে, তাহলে আপনারা এই যে এইভাবে দিয়ে দিতে পারবেন। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এর বেস হচ্ছে 16, 0 থেকে 15 পর্যন্ত। 0 থেকে 15 পর্যন্ত মানে 0 থেকে 15 পর্যন্ত যে ডিজিটগুলো আছে সেটাকে আমরা হেক্সাডেসিমাল বলে থাকি। এখানে আরেকটু বিষয় হচ্ছে যে আমরা 0 থেকে 9 পর্যন্ত এইটা সংখ্যা দেখতে পাচ্ছি, ডিজিট দেখতে পাচ্ছি। তারপরে দেখেন 10-এর উপরে, 10 থেকে 10-এর উপরে কি দেখতে পাচ্ছি, ক্যারেক্টার দেখতে পাচ্ছি, ABCDEF। তার মানে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে 9-এর উপরে হয়ে গেলে সেটাকে আমরা সংখ্যা পদ্ধতির, হেক্সাডেসিমাল পদ্ধতির কি, এ দ্বারা, ABCDEF সিম্বল দ্বারা আমরা কি করি, আইডেন্টিফাই করি। যেমন এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, তারপর হচ্ছে এফ হচ্ছে 15। তাহলে এই যে 0 থেকে 15 পর্যন্ত যে ডিজিটগুলো আছে, মোট 16টি ডিজিট 0 থেকে 15 পর্যন্ত, এগুলো আমরা কি বলবো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলবো। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিও আমাদের চলে আসছে। এখন আমরা কিছু ম্যাথ করব। হ্যাঁ, আমরা কিছু ম্যাথ করব, এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে, আমরা কিছু গুছায় ম্যাথ করব। ওকে, আমরা এই সংখ্যা পদ্ধতির প্রথমে আমরা যদি বলি যে একটু করি, আচ্ছা, আমরা কিছু সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো। একটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির মধ্যে হচ্ছে ডেসিমাল টু বাইনারি। বাইনারি তাহলে আমরা ডেসিমাল টু বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো। হ্যাঁ, ডেসিমাল টু বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে ডেসিমাল টু বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের জানতে গেলে আমাদের ডেসিমালের ব্যাস হচ্ছে, এখানে আমি যদি বলি ডেসিমালের ব্যাস হচ্ছে 10, হ্যাঁ 10, আর বাইনারির বেস হচ্ছে 2, বেস। হ্যাঁ, বেস মানে ভিত্তি। ডেসিমালের বেস হচ্ছে 10, আর বাইনারির সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। এখন আমরা যদি কোনো একটা ডেসিমাল ভ্যালুকে যদি বাইনারিতে রূপান্তর করি বা বাইনারিতে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে, এই 2 দিয়ে, হ্যাঁ, এই 2 দিয়ে আমাদের ভাগ করতে হবে। আমি আবার বলতেছি যে কোনো ডেসিমাল ভ্যালুকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে ওই বাইনারির বেস যেটা আছে 2, এইটা দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। আমি একটু চিত্রের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি। যেমন হচ্ছে একটু, এগুলো আপনার লিখিত পরীক্ষাতে আসছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ গতবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড।
ধন্যবাদ। এই জন্যে এটার গুরুত্বটা অনেক বেশি, বুঝতে পারছেন? আমি আপনার এই আপনাদের যে নিবন্ধনের কথা বলছিলাম, নিবন্ধনে এই প্রশ্নগুলো আপনার আসছে, আর ভাইবা তো আপনার এইগুলা ধরছে। জি, এখন আমি এমন একটা পদ্ধতি সম্পর্কে এখন আমি আপনাদের বুঝাবো। এইটা যদি মাথায় রাখেন তাহলে আপনাদের জীবনে আর এই ম্যাথ নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, এই ম্যাথ নিয়ে কখনো ভুল হবে না। তাহলে এইখানে আমি একটু যাই, যাওয়ার পরে আমি এখান থেকে একটা ডিজাইন করি। হ্যাঁ, একটু ডিজাইন করি। এই ডিজাইনটা অবশ্যই মাথায় রাখবেন। মানে এই ডিজাইনটা খুব, এই পদ্ধতির ডিজাইনটা অনেক সুন্দর। যদি এটা আপনারা করতে পারেন, মানে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। এই একটা দিলাম, এই একটা দিলাম, এই একটা দিলাম। ওকে, এখন এইখানে আমি লিখব। হ্যাঁ, ডিজাইনটা লিখব। এখানে লিখব হচ্ছে ডেসিমাল। ডেসিমাল, ডেসিমাল হচ্ছে আহ, এটা একটা এক ধরনের সংখ্যা পদ্ধতি। একটু বড় করে দেই। ডেসিমাল, এই ডেসিমালের বেস হচ্ছে 10। এই ডেসিমালের বেস হচ্ছে, এই ডেসিমালের বেস হচ্ছে 10। ওকে, একটু বড় করি। ওকে, এই ডেসিমালের বেস হচ্ছে 10। এখন এইখান থেকে আমি লিখি হচ্ছে বাইনারি। বাইনারি, বাইনারির বেস হচ্ছে 2। 2, তারপরে এখানে আমরা লিখবো হচ্ছে অক্টাল। ও সি, অক্টাল। কেউ মনে হয় জয়েন করছে না? অক্টাল, দেখি কেউ জয়েন করছে কিনা। ওকে, আমাদের এইখানে অক্টাল লিখলাম, তারপরে এইখানে লিখবো হচ্ছে হেক্সাডেসিমাল। HEXA, হেক্সা ডেসিএমএল। হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। আচ্ছা, এখানে আপনাদের সুন্দর করে আমি এখানে চিত্রের মাধ্যমে আমি আপনাদের বুঝাই বলবো এখন। ওকে, দেখেন আমি এখানে 4টা সংখ্যা পদ্ধতি লিখলাম। একটা হচ্ছে ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সা ডেসিমাল। এখন এখানে আমরা একটা জিনিস করি, এইখান থেকে একবার যাবে। দেখেন একবার গেল, একটু বোল্ড করি। কালার চেঞ্জ করে ব্ল্যাক দিই। ওকে, দেখেন ডেসিমাল থেকে আমরা একবার কোথায় গেলাম? বাইনারিতে গেলাম। আবার ডেসিমাল থেকে আমরা বাইনারিতে গেলাম। আবার আমরা যাব এখন, আবার যাচ্ছি কোথায়? বাইনারি থেকে ডেসিমাল। বাইনারি থেকে ডেসিমালে গেলাম। দেখেন ডেসিমাল থেকে বাইনারিতে গেলাম, আবার বাইনারি থেকে আবার ডেসিমালে গেলাম। তার মানে এখানে 2টা হইলো। আহ, আমাদের যে সংখ্যা পদ্ধতির যে 4টা আছে, এই 4টার আবার 12টা ক্যাটাগরি আছে। মানে 12 ভাবে আমরা এই নাম্বার সিস্টেমের ম্যাথটা করতে পারবো। তাহলে এখানে ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, 2টা গেল। তারপর হচ্ছে এইখান থেকে আবার আমরা ডেসিমাল থেকে অক্টালে যাব। এখান থেকে ডেসিমাল থেকে অক্টালে গেলাম।
ডেসিমাল থেকে, আচ্ছা, ডেসিমাল থেকে অক্টালে গেলাম। ওকে, তারপর হচ্ছে ডেসিমাল থেকে অক্টালে গেলাম এবং আবার ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে গেলাম। ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে গেলাম। ওকে, দেখেন, একটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে আসলাম, ডেসিমাল থেকে অক্টালে গেলাম, আবার ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে গেলাম। তাহলে কয়বার গেলাম? ডেসিমাল থেকে কয় জায়গায় গেলাম? 3 জায়গায় গেলাম। একটা অক্টাল 1, তারপরে হচ্ছে বাইনারি 2, হেক্সাডেসিমাল 3, 3 জায়গায় গেলাম। আবার এই 3 জায়গা থেকে আবার আমি ডেসিমালে আসতে পারবো। অর্থাৎ ডেসিমাল থেকে অক্টাল, বাইনারি, হেক্সাতে আসতে পারবো এবং অক্টাল, বাইনারি, হেক্সা থেকে আবার ডেসিমালে আসতে পারবো। তাহলে একবার আসলাম 3 জায়গায়, তাহলে কি হইলো? 3টা হইলো। আবার এই 3 জায়গা থেকে আবার এক জায়গায় গেলাম, তাহলে কয়টা হইলো? 6টা হইলো। এখন এইখানে একটু ডিরেকশন দিয়ে দেই যে অক্টাল থেকে ডেসিমালে গেলাম, আবার দিচ্ছি হচ্ছে এই যে বাইনারি থেকে ডেসিমালে, এই যে চিহ্নটা, বাইনারি থেকে ডেসিমালে আসলাম। আবার আরেকটা দিচ্ছি হচ্ছে হেক্সা থেকে আবার ডেসিমালে আসলাম। দেখেন, আমি এখানে চিহ্ন সাহায্যে বুঝাই দিলাম। তাহলে আমাদের টোটাল কয়টা হইলো? 6টা হইলো। 6বার আমরা এই ম্যাথটা চেঞ্জ করতে পারতেছি, মানে 6বার আমরা ম্যাথটা করতে পারতেছি। এখন 6টা শেষ। তারপরে হচ্ছে আমরা অক্টাল থেকে বাইনারিতে আসতে পারবো। আমরা বা বাইনারি থেকে অক্টালে যাব, বাইনারি থেকে অক্টালে যাব, আবার অক্টাল থেকে বাইনারিতে আসব। তাহলে আগে 6 ছিল, এখন 2, 8। তারপরে হচ্ছে আবার বাইনারি থেকে হেক্সাতে আসতে পারবো, আবার হেক্সা থেকে বাইনারিতে যাইতে পারবো। তাহলে 8 ছিল, এখন 2, 10। আর বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে আরো 2, কারণ টোটাল হচ্ছে আমাদের 12টা। তাহলে আমরা আরো 2টা নিচ্ছি এখান থেকে। ধরেন হচ্ছে যে এইটা দিয়ে দেখাই। এখন অক্টাল থেকে হেক্সাতে আসতে পারবো। অক্টাল থেকে, এখান থেকে আমি কোথায় আসবো? হেক্সাতে আসতে পারবো। হেক্সাতে আসলাম। আবার এই হেক্সা থেকে আমরা আবার অক্টালে আসতে পারবো। বুঝলেন জিনিসটা? তাহলে আগের 10 ছিল, এখন 2, টোটাল কত হইল? 12 হইল। তাহলে আমরা এই 12 বার আমরা এই কাজটা করতে পারতেছি। 12 ভাবে 12টা ওয়েতে আমরা এই কাজটা করতে পারতেছি। এটাই হচ্ছে আপনার নাম্বার সিস্টেমের একটা চিত্র। এই চিত্রের মাধ্যমে আমরা কি করতে পারবো? এই চিত্রটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনার এই ম্যাথ করতে সুবিধা হবে। আমি আবার বলতেছি, এই চিত্রটা আপনারা ভালো করে বুঝেন। তাহলে আমার পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে 4 ধরনের: ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। আমরা ডেসিমাল থেকে বাইনারিতে আসলাম, ডেসিমাল থেকে অক্টালে আসলাম, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে আসলাম। এখন এই 3 জায়গায় আমি আসছি,
কোথায় থেকে আসছি? ডেসিমাল থেকে আসছি। এখন এই 3 জায়গা থেকে যে ডেসিমাল থেকে আসছি 3 জায়গায়, এখন এই 3 জায়গা থেকে আবার ডেসিমালে ফিরে যাইতে হবে। তাহলে আবার অক্টাল থেকে ডেসিমালে যাব, বাইনারি থেকে ডেসিমালে যাব, হেক্সা থেকে আবার ডেসিমালে যাব। ওকে, তাহলে একবার আসলাম 3 জায়গায় 3, আবার ওই 3 জায়গা থেকে এক জায়গায় গেলাম, ডেসিমালে গেলাম, তাহলে 3 আর 3 6। ওকে, 6টা কিন্তু কমপ্লিট ম্যাথ। তারপর হচ্ছে আমরা বাইনারি থেকে, এই যে দেখেন বাইনারি থেকে অক্টালে গেছি, অক্টাল থেকে বাইনারিতে আসছি, তাহলে আগে রাখলাম 6, এখন 2, 8। বাইনারি থেকে হেক্সাতে আসছি, হেক্সা থেকে আবার বাইনারিতে আসছি, 8 আর 2 10। আবার ওই অক্টাল থেকে হেক্সাতে আসলাম, আবার হেক্সা থেকে আবার অক্টালে গেলাম, তাহলে 10 আর 2 এই টোটাল 12। তাহলে এই 12টা ম্যাথ যদি আপনারা 12টা ওয়েতে করতে পারেন, তাহলে আপনার এই নাম্বার সিস্টেম নিয়ে আর কোনো সমস্যা হবে না। ওকে, এখন এইখানে কথা হচ্ছে যে এই যে আমরা কিন্তু এইখানে দেখেন সরাসরি ডেসিমাল থেকে অক্টাল বাইনারি হেক্সাতে গেছি, এবং অক্টাল বাইনারি হেক্সা থেকে আবার ডেসিমালে সরাসরি গেছি। কিন্তু আবার এখানে দেখেন বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সা আসা যাওয়া করছি সহজেই। কিন্তু অক্টাল থেকে যখন হেক্সাতে আসবেন এবং হেক্সা থেকে যখন অক্টালে যাবেন, আপনি সরাসরি যাইতে পারবেন না, এর মাধ্যম হয়ে আসতে হবে। দেখেন মাঝখানে কি সংখ্যা পড়তেছে? বাইনারি পড়তেছে। তাহলে আপনার কি করতে হবে? আপনি অক্টাল থেকে হেক্সাতে যেতে গেলে আপনার ওই বাইনারি হয়ে আসতে হবে। আবার যদি হেক্সা থেকে যদি আবার অক্টালে আসেন, তাহলে আপনি সরাসরি অক্টালে না যায় আপনার ওই বাইনারি দিয়ে বা বাইনারি কাজটা করে আপনাকে অক্টালে আসতে হবে। আশা করি এই নাম্বার পদ্ধতিটা বুঝতে পেরেছেন। আমি এটা সেভ দিয়ে দেই। আমি কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, যে এই চিত্র সম্পর্কে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? স্যার, অঙ্ক করার সময় কি দেখা গেছে যে অক্টাল থেকে যদি হেক্সাতে কনভার্ট করতে বলে, তখন কি ওই বাইনারি সংখ্যা অ্যাড করে পরে করতে হবে? হ্যাঁ, এই তো লাইনে আইছেন আপনি। অক্টাল থেকে যদি হেক্সাতে, অথবা হেক্সা থেকে যদি অক্টালে যদি বলে যে হেক্সা টু অক্টাল, হেক্সা থেকে অক্টালে কনভার্ট করেন, তাহলে ওই যে আপনাকে ওই বাইনারি আসতে হবে, বাইনারিতে এসে তারপরে আপনাকে অক্টালে যাইতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। এইটা এই যে দেখেন মাঝখানে দেখেন বাইনারি পড়তেছে, এটা আপনি মাইনাস করে, মানে এটাকে বাদ দিয়ে আপনি আসতে পারবেন না। আপনাকে ওই বাইনারি থেকে ঘুরে আপনাকে হেক্সা বা অক্টালে যাইতে হবে। জি আহ, স্যার, বুঝতে পারছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন ম্যাথ গুলা খুবই চমৎকার, খুবই মজাদার ম্যাথ। আমরা কয়েকটা যদি করি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যাব। ঠিক আছে, তাহলে ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে। দেখেন এইখানে আহ, মনে করেন হচ্ছে এইখানে ডেসিমাল ভ্যালু লিখি আমি, হ্যাঁ, 295, হ্যাঁ, 295 দিলাম। যে এইটাকে একটা ম্যাথ, 295 এর বেস হচ্ছে 10, হুম, টু হোয়াট, এখানে দিলাম হচ্ছে বাইনারি, বাইনারি। ওকে, এখানে একটা ম্যাথ আমি লিখলাম যে 295 এর বেস হচ্ছে 2, হ্যাঁ, তার মানে হচ্ছে কি
সরি, 295 এর বেস হচ্ছে 10। তার মানে এইটা আছে কিসে? এইটা আছে হচ্ছে ডেসিমালে আছে। তাহলে টু বাইনারি। তার মানে এখানে বলা আছে যে ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য। তাহলে ডেসিমাল থেকে যদি বাইনারিতে যাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? দুই দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। হ্যাঁ, ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? 295 আমি যদি এখানে লিখি 295 295, হ্যাঁ, 295 কে 2 দিয়ে ভাগ করতে হবে। এই যে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 295 যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কয়বার যা? আপনার ক্যালকুলেটর নিয়ে যাইতে হবে। 295 ভাগ হচ্ছে 2, তাহলে 147 বার যা। হ্যাঁ, 147 বার। তাহলে 147 বার যদি যায় তাহলে আমাদের অবশিষ্ট থাকে কত? 1 থাকে। এখানে 1 থাকে। আমি আবার বলতেছি, 295-কে আমি 2 দ্বারা ভাগ করব। তাহলে 295-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কতবার যা? 147 বার। তাহলে 147 দোকানে কত? 194। তাহলে 194 হয়েছে। তাহলে অবশিষ্ট থাকে কত? 95 হইতে 1 200 1 থাকে। ওই একটা আপনি কি করবেন? এই ডান পাশে দিয়ে দিবেন। আবার করি, 2। এখন আবার 2 দিয়ে ভাগ দিব। দেখেন, 147-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত? 73। তাহলে হচ্ছে 147 থেকে এক বাদ দিলে তো আরো কমে যাব। 147 থেকে 1 বাদ দিবেন কেন? মানে এক রেখে দিছেন। 1 রেখে দিছি। আমি আবার বলতেছি, 295-কে যদি 2 দ্বারা ভাগ করেন তাহলে কতবার যাচ্ছে? 147 বার। তাহলে 147 দোকানে কত? 147 দোকানে 194। তাহলে 95 হইতে কত বাকি? 1 বাকি। 200 এক হ্যাঁ, ভাগে থাকে। 295, হ্যাঁ, 1 বাকি থাকে। ওই একটা আপনি কি করবেন? এই যে এই ডান পাশে এভাবে লিখে ভাগ দিবেন। শেষে হ্যাঁ, ভাগশেষ লিখে দিবেন। তাহলে আবার 147 দুগুণে কত? 73। তাহলে যদি 73 হয়, 73 গুণ 2, তাহলে 100 কত হইলো? 46 হইলো। তাহলে 47 হইতে কত বাকি? 147 হইতে 1 বাকি। ওই একটা আবার এই পাশে দিয়ে দিবেন। বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। আবার 2 দেন। হ্যাঁ, আরো করি। 100 73 দুগুণে কত? আমি যদি 73 দিয়ে ভাগ দিচ্ছি হচ্ছে 2 দিয়ে, তাহলে কত হইলো? 36 হইলো। তাহলে 36 দুগুণে কত? 36 দুগুণে 72। অবশিষ্ট কত থাকে? 1। এই 1 এখানে দিয়ে দেন। তারপরে দেখেন আবার 2 দিয়ে ক্যালকুলেশন করেন। আমি 2 দিয়ে কেন করতেছি? কারণ আমি বাইনারিতে কনভার্ট করতেছি। হ্যাঁ, ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করতেছি। এই জন্য আমি 2 দিয়ে আমি কি করতেছি? ভাগ করতেছি। এখন এইখানে আমি 36-কে 2 দিয়ে কি করব? ভাগ করব। তাহলে আমরা কত পাচ্ছি? 18 দুগুণে 36। এখানে 18 দিয়ে দেই। আচ্ছা, এখানে 18 দিয়ে দিলাম। তাহলে 18 দুগুণে 36। তাহলে 36 মিলে গেল। অবশিষ্ট কি থাকে? 0 থাকে। এই 0 দিয়ে দিলাম। তাহলে 18 দুগুণে 36। 36 কিন্তু আমাদের মিলে গেছে। অবশিষ্ট কিন্তু 1 থাকে না। অবশিষ্ট কত থাকে? 0 থাকে। এই 0টা দিয়ে দিলাম। আহ, বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। আবার এটা নর্মাল ভাগের মতোই, নর্মাল গুণের মতোই। 9 দুগুণে কত? 18।
তাহলে অবশিষ্ট কত থাকে? 0 থাকে। তাহলে কিন্তু মিলে গেল আমাদের অবশিষ্ট 0, 0 দিয়ে দিলাম। ওকে, এখন আবার 2 দিয়ে যাব। দেখেন 2 দিয়ে কত গেলে? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, হ্যাঁ 8, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, বেশি হয়ে যাচ্ছে, 9-এর কিন্তু বেশি হয়ে যাচ্ছে 5 বার গেলে। তাহলে যাবে কত? 4 বার। তাহলে কি 4 দুগুণে 8, তাহলে 4 দুগুণে 8 যদি হয় তাহলে অবশিষ্ট কত থাকে? 1 থাকে না? এই 1 এখানে দিয়ে দেন। তারপরে হচ্ছে আবার 2, তাহলে 2 যদি দেই তাহলে দেখেন এখানে কতবার যাচ্ছে? 2 বার যাচ্ছে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে অবশিষ্ট কত থাকছে? 0 থাকে। 2 দুগুণে যদি 4 হয় অবশিষ্ট কত থাকে? 0 থাকে, 0 দিয়ে দিলাম। আবার 2 দিয়ে যাব, 2 দিয়ে দিলাম। এখন কয়বার যা? 2, একবার। 2 একে 2, অবশিষ্ট কত থাকে? 0 থাকে অবশিষ্ট। তাহলে এখানে অবশিষ্ট 0 দিয়ে দেন। তাহলে আবার যাব, আবার গেলাম 2 দিয়ে, 2 দিলাম। এখন দেখেন আমি যাকে ভাগ করতেছি, হ্যাঁ, যাকে দিয়ে ভাগ করতেছি সে হচ্ছে বড়, হ্যাঁ, আর আহ, এখানে কি 1, তার মানে 1-এর থেকে 2টা কত? বড়। এই জন্য আমাদের কি করতে হবে? এইখানে হচ্ছে, এইখানে যেহেতু 1 2-এর মধ্যে যায় না, 2 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট, এইখানে 0 দিয়ে দিবেন। এইখানে যদি বড় হয়, যাকে দিয়ে ভাগ করবেন সে যদি বড় হয়, হ্যাঁ, তাহলে এখানে 0 দিয়ে দিবেন। আর এই যে এই 1টা, এই 1টা দিয়ে দিবেন হচ্ছে এইখানে। তাহলে আমাদের কি দাঁড়াইলো? এইখানে আমি 0 দিলাম, যেহেতু হচ্ছে ভাগ যাকে দিয়ে করতেছি সে হচ্ছে বড় সংখ্যা, হ্যাঁ, আর এটা হচ্ছে ছোট সংখ্যা। এই জন্য আমাদের কি করতে হবে? এইখানে আমাকে 0 দিতে হবে আর এইখানে 1 দিতে হবে। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের এখানে একটা ডিরেকশন দিয়ে দিবেন আপনারা। এখান থেকে এরকম করে একটা ডিরেকশন দিয়ে দিবেন, এরকম একটা ডিরেকশন দিয়ে দিবেন। তার মানে নিচ থেকে উপরের দিকে ডিরেকশন দিয়ে দিবেন এইভাবে। তার মানে কি দাঁড়াইলো? এই এই নিচ থেকে উপরের দিকে ডিরেকশন দিলাম। এইটা হয়ে যাবে এম এম এস বি, এম এস বি, এম এস বি, আর এটা হয়ে যাবে এল এস বি, এল এস, এল এস বি। ঠিক আছে? তাহলে হচ্ছে এটা মোস্ট সিগনিফিকেশন বিট, এম তে হচ্ছে মোস্ট সিগনিফিকেশন বিট, আর এল তে হচ্ছে লেস্ট লেস্ট সিগনিফিকেশন বিট। তার মানে এই বড় থেকে আমাদের এই ছোটোর দিকে যাইতে হবে। তার মানে হচ্ছে এই যে ডিরেকশনটা যে লিখছি আমরা, এই মোস্ট সিগনিফিকেশন বিট থেকে আমরা কোথায় যাব? লিস্ট সিগনিফিকেশন বিট পর্যন্ত যাব। তাহলে আমাদের এইটা যদি হয় তাহলে আমাদের রেজাল্টটা কিভাবে লিখব? রেজাল্টটা লিখব হচ্ছে যে আমরা এখান থেকে রেজাল্টটা লিখব হচ্ছে এটা কি 1 1 0 0 1 0 0 1 ডাবল 0, তারপরে কি আছে 1 1 1, এই 1 1 1। তার মানে হচ্ছে দেখেন আমি আবার বলি, এই 1, এই 1, এই ডাবল, এই দুটো শূন্য, এই দুটো শূন্য লিখলাম। তারপরে হচ্ছে এই 1, এই 1 লিখলাম। তারপরে এই দুটো শূন্য, এই দুটো শূন্য লিখলাম। তারপরে হচ্ছে ট্রিপল 1 আছে, এই ট্রিপল 1 আমি কি করলাম? লিখলাম। তাহলে আমরা কি পাচ্ছি? এই যে আমরা ম্যাথটা করলাম, যে 2 দিয়ে ভাগ করে করে আমরা যে ম্যাথটা করলাম, এটাই হচ্ছে এই রেজাল্ট। তাহলে আপনারা এইটা গুছায় লিখতে হবে যে এটা কিভাবে রেজাল্টটা লিখবেন সেটা হচ্ছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে 255 295 রেজাল্টটা লিখবেন।
295। আচ্ছা, এখানে একটু সমস্যা হইতেছে, আমি এখানে লিখি 295, 295 কত 10 সমান সমান 100। 259 হয়ে গেছে। 59 হয়ে গেছে, 95 দিবেন, 9 5 95 দিবেন, আর এখানে লিখবেন 100, তারপরে হচ্ছে 111। আমরা কি করলাম এটা? আমরা এটা করলাম হচ্ছে বাইনারি। এটাই হচ্ছে উত্তর। দেখেন আমি আবার বুঝাইতেছি। 295 কি আছে? 295 ডেসিমালে আছে। এই ডেসিমাল থেকে আমরা কি করছি? বাইনারিতে গেছি। যেহেতু আমরা বাইনারিতে যাব, এর বাইনারি বেস হচ্ছে 2, এই জন্য আমরা কি করছি? 2 দিয়ে ভাগ করছি 295-কে। তাহলে 147 দিয়ে যদি আমি করি, গুণ করি, তাহলে 94 হয়। 294 অবশিষ্ট কত থাকে? 1। এই একটা আমি ডান পাশে দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে আমরা আবার 147-কে 2 দ্বারা ভাগ করে 73 পাইছি। হ্যাঁ, অবশিষ্ট থাকে 1। তারপরে হচ্ছে আমরা 73-কে আবার 2 দ্বারা ভাগ করে 36 পাইছি। অবশিষ্ট থাকে 1। তারপর হচ্ছে আবার 36-কে আমি 2 দ্বারা ভাগ করে 18 পাইছি। তাহলে অবশিষ্ট থাকে না, 0 থাকে, এই জন্য 0 দিয়ে দিছি। তারপরে 2 দিয়ে 9 দিয়ে ভাগ করে আমরা কি করছি? 18-কে 2 দিয়ে ভাগ করে 9 পাইছি, অবশিষ্ট 0। তারপরে 9-কে আমরা 2 দ্বারা ভাগ করে 4 পাইছি, অবশিষ্ট 1। তারপরে হচ্ছে 4-কে আমরা 2 দ্বারা ভাগ করে 2 পাইছি, অবশিষ্ট 0। তারপরে 2-কে আমরা 2 দ্বারা ভাগ করে 1 পাইছি, অবশিষ্ট 0। তারপরে 2-কে আবার 1 দ্বারা ভাগ করতেছি। এখানে আইসে ভাগ করতে আইসে যে প্রবলেমে পড়লাম, 2 হচ্ছে বড় সংখ্যা, 1 হচ্ছে ছোট সংখ্যা, তাহলে ভাগ তো যায় না। এই জন্য আমরা কি করছি? এই এখানে 0 দিয়ে দিছি। যেহেতু ভাগ যায় না, তাহলে 0 দিয়ে দিছি। আর এই একটা আমি এইখানে দিয়ে দিছি, এইখানে। তাহলে আমরা এখান থেকে নিচ থেকে উপরের দিকে আমরা যাব। তাহলে নিচেরটা হচ্ছে এমএসবি থেকে এলএসবি পর্যন্ত যাচ্ছি। এখন আমরা উত্তরটা লিখলাম কি? 295 10 সমান সমান কত পাইলাম? 1001। তারপরে হচ্ছে 00111। এটা কি? এটা হচ্ছে বাইনারি বেস কি? 2, এই জন্য আমি এখানে 2 দিয়ে দিলাম। তার মানে হচ্ছে 295 10 সমান স্যার ব্র্যাকেট এইটা। দুই পাশেই হবে না? হ্যাঁ, ব্র্যাকেট 2 পাশে দিলেও হবে বা এক পাশে দিলেও হবে, সমস্যা নাই। বুঝতে পারছেন? ও আচ্ছা। আপনি এখানে 2 জি। পাশেও দিতে পারবেন, এক পাশেও দিতে পারবেন। এই ব্র্যাকেট নিয়ে কোনো সমস্যা নাই। এই ম্যাথ নিয়ে কারো কোনো সমস্যা আছে কি? আমাকে বলেন তো, কেউ একজন বলেন, এই ম্যাথ নিয়ে কারো কোনো সমস্যা আছে কি না? জি না স্যার। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন। এখন আমরা সময় কয় মিনিট আছে? 5 মিনিট। আচ্ছা, আমি আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিব। হ্যাঁ, আমি এই যে এই ম্যাথের সাপেক্ষে আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিব। এটা বাসায় আপনারা করবেন। আর আগামীকাল, যেহেতু আমাদের দ্রুত আগাইতে হবে, আগামীকাল 9টার সময় আবার সবাই জয়েন করবেন। হ্যাঁ, আবার আপনাদের ক্লাস হবে। ওকে।